আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সো প্রাইভেট ইউনিভার্সিটি এর অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য এখন পড়াশোনা করতে হচ্ছে। বোরিং, রাইট? কিন্তু আসলে কিছু করার নেই। বর্তমানে আসলে সিচুয়েশনটা এমন, আমরা যদি বিগত 5-6 সেশনের অ্যাপ্লাই করা স্টুডেন্ট সংখ্যা এবং ফাইনালি ট্রান্সফার স্টুডেন্ট সংখ্যার রেশিওটা যদি দেখি, তাহলে খুব সহজে আমরা এই সিনারিওটা বুঝতে পারবো। রেফারেন্স হিসেবে যদি বলি, আমি যখন ভর্তি হচ্ছিলাম তখন আমাদের সেশনে অ্যারাউন্ড 8,000-এর মতো অ্যাপ্লাই ছিল এবং ফাইনালি ট্রান্সফার স্টুডেন্ট সংখ্যা 1,000-এর কাছাকাছি। সো এখান থেকে দেখা যাচ্ছে যখন আমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ওই টাইমে একটা সিটের বিপরীতে আমরা মোট 8 জন পরীক্ষার্থী ছিলাম। আর বর্তমানের সিনারিও যদি আমরা কম্পেয়ার করি, সেই 8 জনের সংখ্যাটা এখন প্রায় 14 থেকে 16 জন হয়ে গেছে। এটা আসলে প্রত্যেকবারই অ্যাপ্লাই করা স্টুডেন্ট সংখ্যাটা দিন দিন বাড়তেছে। অবশ্যই এর পিছনের কারণটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর কোয়ালিটি এডুকেশন। সো আসলে এই জন্য আমাদের একটু টেকনিক্যাল প্রিপারেশন নেওয়া প্রয়োজন। সো লেটস স্টার্ট। এমএস একাডেমি এর ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্সে আপনাকে স্বাগতম। আমি মাসুদ বিন ফারুক, বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আজকের ক্লাসটা বেসিক্যালি আপনাদের ডেমো ক্লাস। সো ডেমো ক্লাসটা দেওয়ার আসলে রিজনটা কি? ডেমো ক্লাসটা দেওয়ার রিজনটা হচ্ছে যাতে আপনি যাচাই করে নিতে পারেন আপনি আসলে কি পড়াশোনাটা করবেন বা কিভাবে প্রস্তুতি নেবেন। সো বেসিক্যালি ডেমো ক্লাসটা এই কারণেই দেওয়া হচ্ছে, আপনি টাকা দিয়ে আমাদের কোর্সে এনরোল করতেছেন, আপনার টাকাটা যেন ওয়েস্ট না হয় এবং আপনি আমাদের থেকে কিছুটা হলেও যেন শিখতে পারেন। সো এই কারণে বেসিক্যালি আজকে ট্রায়াল ক্লাস। সো এখন কথা হচ্ছে ট্রায়াল ক্লাসে কি পড়ানো যায়। ট্রায়াল ক্লাস তো ঠিকঠাক ভাবে না নিলে আপনারা আবার কোর্স কিনবেন না, তখন তো আবার ঝামেলা, ঠিক আছে না? ওকে, তাহলে আজকের টপিক, আমরা অ্যাডমিশন টেস্টের আগে এবং অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আপনাদের ভিতরে সবচেয়ে বেশি আলোচনা হয় যে টপিকটা নিয়ে, সেই টপিকটা হলো এসে রাইটিং। সো আমাদের আজকের ডেমো ক্লাসটা আমরা মেইনলি এসে রাইটিং এর উপরে করব। সো এসে রাইটিং, এসে রাইটিং নিয়ে আসলে আমাদের এত কথা কেন হয়? অ্যাডমিশন টেস্টের আগে এবং পরে দুইটার সময়ই আমাদের স্টুডেন্টদের মধ্যে এসে রাইটিং নিয়ে কথা হয়। তো এসে রাইটিং নিয়ে কথা হওয়ার মেইন কিছু রিজনস আজকে আমরা দেখব, যে আসলে কেন এসে রাইটিং আমাদের ঠিক এতটা গুরুত্বপূর্ণ। এসে রাইটিং থেকে আমাদের মাত্র একটি কোশ্চেন আসবে। প্রথম কথা, এসে রাইটিং থেকে আমাদের মাত্র কোশ্চেন আসবে কয়টি? একটি। কিন্তু একটি কোশ্চেনে আমাদের মার্কস থাকে প্রায় প্রায় না আসলে 40 মার্কস এক্সাক্ট। সো এটা আসলে ধরেন ব্র্যাকের যে অ্যাডমিশন কোশ্চেন হয় সেখানে 40 মার্কস থাকে। সো অন্যান্য ইউনিভার্সিটি, নর্থ সাউথ বা হচ্ছে আরো যারা ইউনিভার্সিটি যারা আছে তারা ভর্তি পরীক্ষা যারা নেয় সেই ক্ষেত্রে আসলে এই মার্কসটা ভ্যারি করতে পারে। বাট ব্র্যাকে যখন আপনি অ্যাডমিশন টেস্ট দেবেন তখন আপনার এখানে একটা এসেতে আমার 40 মার্কস থাকবে। সো দেখা যাচ্ছে কি এই একটা কোশ্চেনে আমরা যদি 40 এর মধ্যে অ্যারাউন্ড 30 অথবা 35 তুলতে পারি জাস্ট একটা কোশ্চেন অ্যানসার করে, সো সেইখানে কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের আমাদের যে মার্কস যেটা আসবে সেটা অটোমেটিক্যালি কি আমাদের অনেকটা এগিয়ে আসতেছে। এটা ছিল আমাদের প্রথম রিজন। সেকেন্ড রিজন হচ্ছে আপনি সেকেন্ড রিজনটা হচ্ছে আপনি যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিন, সেটা ব্র্যাক হোক, নর্থ সাউথ হোক, আইইউবি হোক, এআইইউবি, আসাদুল্লাহ, ইস্ট ওয়েস্ট, যেখানে আপনি পরীক্ষা দিন প্রত্যেকটা পর্শনে আপনার ইংলিশ থাকবে এবং যেখানে আপনার ইংলিশ থাকবে সেখানে এসে রাইটিংটা ম্যান্ডেটরি। অর্থাৎ আমাদের ইংলিশ এবং জেনারেল ম্যাথ বাদে অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে সেগুলো সাবজেক্ট আমাদের সব ভার্সিটিতে থাকতেছে না, ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের এটা ভ্যারি করে। কোন কোন ভার্সিটি জাস্ট আমাদের জেনারেল ম্যাথ ইংলিশের উপরেই আমাদের ভর্তি পরীক্ষাটা নেয়, বাট মেইন কিছুই দেখা যাচ্ছে ইংলিশ আপনার সব জায়গায় আছে এবং ইংলিশ থাকা মানে সেখানে এসে রাইটিং। তার মানে একটা ভার্সিটির জন্য আপনি যখন এসে রাইটিং এর পূর্ণাঙ্গ প্রিপারেশন নেবেন তখন এই একটা এসে রাইটিং এর প্রিপারেশন দিয়ে আমাদের সবগুলো ভার্সিটি এসে রাইটিং এর প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিজন। এবং থার্ড রিজনটা হচ্ছে নন ক্রেডিট কোর্স। আচ্ছা, তো এটা বোঝানোর আগে সবার প্রথমে প্রশ্ন আসছে নন ক্রেডিট কোর্সটা আসলে কি জিনিস। সো নন ক্রেডিট কোর্স হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টের রেজাল্টের উপর বেস করে আপনাকে ইউনিভার্সিটি কিছু কোর্স প্রোভাইড করবে।
সো বাই এনি চান্স আমি ধরে নিলাম আপনি ইংলিশে খারাপ করছেন, তো আমরা দুইটা টপিক লিখি, আমরা একটা ইংলিশ, একটা আমাদের জেনারেল ম্যাথ। তো দুইটা, এই দুইটা টপিকের মধ্যে আপনি যখন অ্যাডমিশন টেস্টে ইংলিশটা বেশি খারাপ করবেন তখন আপনাকে ইংলিশে একটা নন ক্রেডিট কোর্স দেওয়া হবে। একইভাবে ম্যাথে যখন খারাপ করবেন তখন আপনাদের ম্যাথের জন্য একটা নন ক্রেডিট কোর্স দেওয়া হবে। এই নন ক্রেডিট কোর্সটা দ্বারা মূলত বোঝাচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর টাকা দিয়ে আপনাকে এই কোর্সটা করতে হবে, কিন্তু এই কোর্সের যে রেজাল্ট আসবে, সাপোজ এই কোর্সের আমার গ্রেড পয়েন্ট সিজিপিএ 4.0, আপনি 4 আউট অফ 4 তুললেন অথবা 4 আউট অফ 3.7 তুললেন, তো একটা কোর্সে 4 আউট অফ 4 তোলার জন্য বা 3.7 তোলার জন্য আপনার যতটুকু এফোর্ট দিতে হবে, সেই এফোর্টটা আপনার টোটালি এফোর্ট থেকে আপনি যে রেজাল্টটা পাচ্ছেন সেই রেজাল্টটা আপনার মেইন যে একাডেমিক রেজাল্ট হবে সেখানে যোগ হবে না। অর্থাৎ টাকা দিয়ে আপনি কোর্সটা করতেছেন বাট এটার রেজাল্ট আলটিমেটলি আপনার একাডেমিক লাইফে কোনো কাজে আসতেছে না। সো এটা আমাদের এড়ানো সম্ভব কি হবে? এটা আমাদের এড়ানো সম্ভব যদি আমরা অ্যাডমিশন টেস্টের যে ভর্তি পরীক্ষার মানে কোশ্চেনটা আসবে সেখানে যদি আমরা ইংলিশ এবং ম্যাথ এই দুটো পার্ট যদি আমরা খুবই ভালোভাবে অ্যানসার করি এবং আমাদের অনেক ভালো লেভেলের একটা মার্কস থাকে, সো আপনার যখন এখানে মার্কস থাকবে তখন আপনার এই কোর্সটা করতে হবে না। এই কোর্সটা করার না করার অর্থ কি? এই কোর্সটা করতে আমরা যদি ব্র্যাকেট হিসেবে বলি, নন ক্রেডিট কোর্স করতে আপনার 19,800 টাকা লাগে। সো এই টোটাল টাকাটা আপনার যে ওয়েস্টটা ছিল সেই ওয়েস্টটা যাচ্ছে না। সো এই মোটামুটি তিনটা রিজন ছিল আমাদের এসএ রাইটিং এর উপরে এত বেশি জোর দেওয়ার কারণে। সো এসএ রাইটিং এ যেহেতু আমাদের 40 মার্কস অ্যারাউন্ড, তো ম্যাক্সিমাম স্টুডেন্টের ভিতরে এদের একটা কোয়েরি থাকে যে ভাইয়া 40 মার্কস তাহলে আমাদের কি কত বড় লিখতে হবে, 7-8 পেজ 800-900 ওয়ার্ডস? না, জিনিসটা আসলে ওইরকম না। আমরা যদি এসএ রাইটিং এর কথা যদি বলি, এখানে আমাদের আপনি যদি কোয়ান্টিটি বলেন আর যদি কোয়ালিটি বলেন, আমাদের এখানে কোয়ালিটি ম্যাটার করে 95%, কোয়ান্টিটি ম্যাটার করে জাস্ট 5%। সো এখান থেকে কি বোঝা যাচ্ছে 95% এবং 5% মধ্যে আসলে কি বোঝায়? আপনার মেইনলি চেকটা হবে কোয়ালিটি, অর্থাৎ হাউ ওয়াজ ইওর রাইটিং। সো আপনার যদি কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে, কোয়ান্টিটিতে আপনার জাস্ট 5% থাকবে। কোয়ান্টিটি 5% বলতে কিভাবে বোঝাচ্ছে? এই কোয়ান্টিটিতে আমাদের 7-8 পেজ আপনাদের লিখতে হচ্ছে না। আমরা যদি ওয়ার্ডস এর হিসাব বলি, আমাদের 200 থেকে 250 ওয়ার্ডস এটা আমাদের এনাফ একটা এসে সুন্দরভাবে লেখার জন্য। সো পেজের হিসাব করলে 200 থেকে 250 ওয়ার্ড লিখতে অ্যাপ্রক্স কত ধরেন 2 বা 3 পৃষ্ঠা লাগবে। সো কারো লেখা ছোট হয় কারো খুব বড় হয়, এই কারণে আসলে পেজের হিসাবটা কারেক্ট না। ওয়ার্ডসটা আমাদের 200 থেকে 250 ওয়ার্ড লিখে সেটা আমাদের এনাফ। সো আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমাদের কোয়ালিটি ম্যাটার করতেছে। সো আমাদের ফোকাস করতে কথা হবে কোথায়? আমাদের এসএর কোয়ালিটিটা কেমন। কোয়ালিটি যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে এই 40 এর মধ্যে আমাদের 30-35 মার্কস পাওয়া এটা আসলে কোনো আমাদের কঠিন বিষয় না। সো এখন আমরা দেখব যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন টাইপসটা আসলে কেমন হয়। নরমালি যে স্কুলগুলোতে আমরা কি দেখে আসছি যে আমাদের ইংলিশ কোশ্চেনে দেওয়া থাকতো যে রাইট অ্যান এসে অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন, ডিফরেস্টেশন বা হচ্ছে আপনার ট্রাফিক জ্যাম, এয়ার পলিউশন, এই টাইপের টপিক থাকতো। বাট এখন যে অ্যাডমিশন টেস্টের যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আপনার যে ইংলিশ এসে রাইটিং থাকবে সেটার কোশ্চেন টাইপও কি সেম থাকবে? না, জিনিসটা সেম থাকবে না, কোশ্চেন টাইপটা একটু আলাদা হয়। সো সেটা আমরা এখন দেখব। সো এখানে আমাদের টোটাল ধরেন 4 রকম দেওয়া আছে। সো এটা 1-2 ধাপ বাড়তে পারে, 4 রকম 5 রকম হতে পারে কোশ্চেন টাইপে। কি কি টাইপ রকম কোশ্চেন হতে পারে এটা আমরা বুঝবো আগে। দেখেন প্রথম যেটা, যে প্রথমটা আমরা একটা সিনারিও বেসড হইতে পারে। সিনারিও বেসড বলতে কেমন? যে ধরেন আপনাদের 2 অথবা 3 লাইনের একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিও থেকে আপনাদের অ্যাজিউম করে নিতে হবে বা আপনাদের ধরতে হবে বা বুঝতে হবে যে আসলে টপিকটা কি। আমরা যদি এই एग्जांपलটা দেখি, টাইপ 1 দেখেন দেওয়া আছে এখানে। টাইপ 1টা আমাদের কি? যে once there was a boy named Siam. In his university vacation he visited a village fair. সো এখান থেকে আমরা কি বুঝতেছি? প্রথম লাইনটা আমাদের কি বলছে? সিয়াম নামে একজন ছেলে ছিল। সো অবশ্যই সিয়াম নামে আপনাকে কম্পোজিশন লিখতে বলবে না। সো এখান থেকে আমরা পরের লাইন যদি খেয়াল করি, ইন হিজ ইউনিভার্সিটি ভ্যাকেশন হি ভিজিটেড আ ভিলেজ ফেয়ার। এখান থেকে আমরা কি বুঝতেছি যে এই অংশটুকু আমাদের, এই অংশটুকুর উপরে আমাদের এসেটা লিখতে হবে।
কিছু কিছু ক্ষেত্রে এই যে আমি যে অংশটুকু আপনার এরকম বর্ডার করা হইলো, এই অংশটুকু অনেক ক্ষেত্রে কোশ্চেনের বোর্ডে করা থাকে। সো এটা যদি বোর্ড অথবা ইটালিকে করা থাকে, আপনাদের কাজটা ইজি হয়ে গেল। তাহলে এখান থেকে আপনাদের কোশ্চেনের যে আমার কিসের উপরে আমার এসে লিখতে হবে সেটা খুঁজে বের করতে হচ্ছে না, আপনাদের এটা বোর্ডে দেওয়াই আছে। বাট বোর্ডে যদি আমার দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমার যে সিনারিওটা দেওয়া থাকবে সেই সিনারিও দেখে বুঝতে হবে যে আপনাকে আসলে কিসের উপরে এসেটা লিখতে বলা হয়েছে। সো এটা ছিল আমাদের টাইপ 1। টাইপ 2 আমাদের কি হতে পারে? ইমেজ। টাইপ 2 ইমেজ বলতে কেমন? ধরেন এখানে দুটো ছবির জাস্ট বক্স করা আছে, ভিতরে ছবি দেওয়া হয় নাই, কারণ আমি আসলে ড্রয়িং পারি না, তো সেই কারণে আসলে ধরেন এত সুন্দর ছবি হচ্ছে আঁকানো সম্ভব নয়। যে ছবি আঁকাবো ওইটা থেকে আপনারা আরো ট্রল করবেন, সো আমরা এটাতে বাদ যাই। আমরা অ্যাজিউম করে নিই এখানে খুব সুন্দর একটা ছবি আছে। সো এটা একটা ছবির প্যাটার্ন, এটা একটা ছবির প্যাটার্ন। তো ছবির নিচে ধরেন আপনাদের একটা টাইটেল দেওয়া থাকবে। ছবিটা টাইটেলটা ম্যাক্সিমাম কিন্তু দেওয়া থাকে, তাছাড়া আসলে অ্যাজিউম করতে একটা প্রবলেম হয়। সো ধরেন এটা আমাদের প্রথম ছবিটা থেকে আমাদের পদ্মা সেতু দেওয়া আছে বা পদ্মা ব্রিজ দেওয়া আছে। সো আপনার পদ্মা ব্রিজে যদি একটা ছবি দেওয়া থাকে, তার মানে কি বোঝাচ্ছে? জাস্ট এই ছবিটা দেওয়া আছে, এই ছবির উপরে আপনাকে এসে লিখতে হবে। এটা আমাদের ধরেন এরকম থাকতে পারে, একটা ইন্ডাস্ট্রি বোঝাচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে আমার কালো ধোঁয়া বের হচ্ছে, তার মানে কি হচ্ছে? আমার এয়ার পলিউশন হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে নিচে আমাদের একটা টাইটেল দিয়ে দেয়, একটা হেডিং দিয়ে দেয়, যাতে আপনারা আসলে বুঝতে পারবেন যে ছবিটা যদি আমাদের যে একদম কালার প্রিন্টে দিয়ে দেয়, তাহলে তো আপনারা দেখে বুঝতে পারবেন। বাই এনি চান্স আপনাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দিয়েছে, ওটা কোনো কারণে আপনার অস্পষ্ট পাই, তো এভাবে পুনরায় ইনস্ট্রাকশন দেওয়া থাকে যাতে এসে টপিকটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। সো এখানে আমার ধরেন একটা যে ইমেজ দেওয়া থাকবে, সেই ইমেজের উপর বেস করে আবার লিখতে হবে। এখন এই ইমেজটা আমার কয়েক রকম হতে পারে, এটা আমরা পরবর্তীতে এসে টাইপ যখন জানবো তখন আসবো। সো এটা ছিল আমাদের এটা 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর কি আমাদের গ্রাফস। গ্রাফস, চার্টস, পাই চার্টস, এই ধরনের যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ আপনি ধরেন এখানে এই যে অংশটুকু, এই যে চার্টটুক যে গ্রাফ দেওয়া আছে, এটা মেইনলি কি বোঝাচ্ছে? আমাদের ইনফরমেশন বলেন অথবা আপনার ডাটা বলেন, মেইনলি আমাদের ডাটা বোঝাচ্ছে বা স্ট্যাটিস্টিক বোঝাচ্ছে। এখন এটা আমার কোনো কিছু কম্পারিজন হতে পারে, এটা আমার কোনো কিছুর যে ক্রমাগত বৃদ্ধি বা আমার কমতেছে এই ধরনের হারও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো এইখানে আপনাদের যে গ্রাফটা দেওয়া থাকবে, এটা মেইনলি আপনাদের ডেসক্রাইব করতে হবে, বুঝায় লিখতে হবে। এটা হতে পারে আমাদের কি টাইপ 3। টাইপ 4, টাইপ 4টা হচ্ছে আমাদের কনভারসেশন। কনভারসেশন বলতে কি বোঝায়? ধরেন হচ্ছে যে আমি আর আমার এক বন্ধু সিয়াম না, আমাদের জন্য একটা কনভারসেশন করতেছি যে এমএস একাডেমির একটা প্ল্যাটফর্ম আছে, ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন চালাচ্ছে। তো আমি প্রশ্ন করলাম, আমার বন্ধু আরেকটা কথা বললো, তাহলে ওদের ক্লাস নেই কিভাবে? আমি বললাম কতগুলো ক্লাস। সো এইভাবে মেইনলি কি আমাদের ধরেন কনভারসেশনটা চলতেছে। সো এই কনভারসেশনের ভিতর থেকে ধরেন একটা লাইন হাইলাইট করা থাকবে। সাপোজ ধরেন আমি আমার বন্ধুকে বললাম যে ওরা এইভাবে ক্লাস চালাচ্ছে, অনলাইনে ক্লাস নেবে। তো আমার বন্ধু বললো কি যে অনলাইনে ক্লাস নেওয়া এটা কি আদৌ কি অফলাইনে যেভাবে ক্লাস নেওয়া হয় এটার সমান ইফেক্টিভ কি হবে? তো আমি বললাম যে না, এটা হতে পারে, ওদের সবকিছু সাপোর্ট গ্রুপ আছে, স্টুডেন্ট ডেডিকেটেড গ্রুপ আছে, লাইভ টিচার লাইভ গ্রুপে টিচাররা অ্যাড থাকে সব সময়, সো এটা হয়ে যাবে। তারপরে আমার বন্ধু সিয়াম তার এক কথাতেই একটা আছে কি যে না, যে অনলাইন ক্লাসরুম এটা কখনোই কি অফলাইন ক্লাসরুমের সমান ইফেক্টিভ হতে পারে কিনা। সো এই যে লাস্টের যে লাইনটা আছে, এই লাস্টের লাইনটা যদি আমাদের ধরেন বোল্ড করা থাকলো অথবা এটা লিখে থাকলো, তার মানে কি বোঝাচ্ছে? এটা দ্বারা আমাদের কি যে মেইন এস এর টপিকটা। সো এই ধরনের কোনো না কোনো কনভারসেশন দেওয়া থাকতে পারে, কনভারসেশনের ভিতর কোনো না কোনো একটা লাইন বোল্ড করা থাকবে, সেই বোল্ড করা লাইন থেকে আমাদের বুঝে নিতে হবে এস এর টপিকটা কি হতে পারে। সো বেসিক্যালি এগুলো ছিল আমাদের এস এর যে কোশ্চেনটা আসবে, এই কোশ্চেন টাইপস। এখন দেখবো আমরা এসএ টাইপস, যে এসএ আসলে কয় রকম হতে পারে। সো এখানে 7টা টাইপ লেখা আছে, তার মানে কি 7টা এসএ লেখার প্রসেসটা আমার ভিন্ন হবে অবশ্যই। প্রথমটা হচ্ছে আমাদের পারসুয়েসিভ অর আর্গুমেন্টিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে, সো আর্গুমেন্টেটিভ আর পারসুয়েসিভ এসে বলতে কি বোঝাচ্ছে? ধরেন এই যে আমরা হচ্ছে যে আমাদের কনভারসেশনে যখন আমরা ছিলাম, তখন কি যে আমার বন্ধু একটা লাইন বলেছিল অনলাইন এবং অফলাইন ক্লাসরুম নিয়ে। সো এখানে একটা ডিবেটের মতো টপিক না, পারসুয়েসিভ আর আর্গুমেন্টেটিভ এসে মেইনলি ডিবেট টাইপের যেগুলো টপিক থাকে, অর্থাৎ যেগুলো আপনি পক্ষে বিপক্ষে দুজন উপরই বলতে পারবেন। সো এটা নিয়ে আমরা আজকে ক্লাসে একটা ডেমো, একটা স্যাম্পল দেখবো যে একটা এসে আসলে কিভাবে লিখতে হয় এই পারসুয়েসিভ এবং আর্গুমেন্টেটিভ এর ক্ষেত্রে। তো সেই কারণে এটা নিয়ে এখন বেশি কথা বাড়াবো না, এটা আমরা এসে লেখার সময় এটা আমরা দেখে নেবো আজকে। সো পরেরটাতে আসে অপিনিয়ন বেসড। অপিনিয়ন বেসড বলতে কি, আপনার কোনো একটা টপিক উল্লেখ করে দিলে, টপিকে বলে দিলে আপনি সেটা একমত কি একমত না। এখন যদি আপনি একমত হন
তাহলে আপনার ওই বিষয়ে আপনার মতামত দিতে হবে। সো এইভাবে বেসিক্যালি আমাদের অপিনিয়ন বেসড হয়। ডেসক্রিপশন বলতে ধরেন এই যে ধরেন পদ্মা ব্রিজ, এটা আমাদের দেওয়া আছে, ইমেজে আছে। সো আপনাকে কি পদ্মা ব্রিজের সম্পূর্ণ বর্ণনা লিখতে হবে, কিভাবে হচ্ছে বা আমাদের কি উপকারে আসতেছে, স্ট্রাকচার, হিস্টোরি যা কিছু আছে এটা সম্পর্কে আমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এটা ছিল আমাদের ডেসক্রিপশন টাইপ। এরপরে আছে আমাদের কম্পারিজন। সো বেসিক্যালি কম্পারিজন বলতে কি বোঝায়, তুলনা বোঝায়। আপনাকে ধরেন এইখানেই একটা সিনারিও বেসড অথবা ইমেজ অথবা এই যে গ্রাফ, এখানে গ্রাফ দেওয়া আছে, এখানে ধরেন আমাদের গ্রাফ 2 দেওয়া আছে, আরেকটা গ্রাফ দেওয়া আছে। সো আপনাকে বলে দিল যে এই দুইটা গ্রাফের মধ্যে ধরেন এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের সিঙ্গাপুর। সো দুইটা দেশের মধ্যে এমপ্লয়মেন্ট রেট নিয়ে দুইটা গ্রাফ দেওয়া হয়েছে, যে প্রত্যেক বছর একটাতে হচ্ছে আমাদের এমপ্লয়ের হার বাড়তেছে আর একটাতে আমাদের কমতেছে। সো দুইটার মধ্যে আমাদের তুলনা করতে হবে। সো এটা ছিল আমাদের বেসিক্যালি কম্পারিজন টাইপের। আচ্ছা, সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস বলতে কি, একই জিনিস ধরেন আমাদের দুইটা গ্রাফ দেওয়া আছে। সো দুইটা গ্রাফে জাস্ট কম্পারিজনের কথা আমাদের বলা হলো, দুইটার মধ্যে তুলনা করো যে কি কি আমাদের মিল আছে এবং কি কি আমাদের মিল নেই। সো এটা ছিল আমাদের পরের টাইপ। তারপর এটা হচ্ছে আমাদের কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট বলতে কি, আমরা এই ছবিতে খেয়াল করি আমাদের কিছু এয়ার পলিউশন দেওয়া ছিল। তো এয়ার পলিউশন যদি দেওয়া থাকে তাহলে এটার আমাদের কজ লিখতে হবে, দেন আমাদের ইফেক্ট লিখতে হবে। সো আমরা যখন কজ লিখবো ওই কজের সাথে ওটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের ইফেক্ট লিখতে হবে, যে এটার কারণে এই কারণে আমাদের এয়ার পলিউশনটা হচ্ছে এবং এটা হওয়ার কারণে আমাদের এই ক্ষতিটা হচ্ছে। সো এটা ছিল আমাদের কজ এন্ড ইফেক্ট। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের কি, প্রবলেম এন্ড সলিউশন বেসড। সো প্রবলেম এন্ড সলিউশন বেসড কি, এইটাই আমরা আবার তুলনা করি। কারণ এয়ার পলিউশন দেওয়া আছে, সো এয়ার পলিউশন দেওয়া আছে, এটা কি আমাদের একটা প্রবলেম। সো আমাদের কিন্তু কোশ্চেনে জাস্ট এই প্রবলেমটা দেওয়া আছে, আমাদের কোনো সলিউশন দেওয়া আছে দেওয়া নেই। সো আমাদের কোশ্চেনে যে ধরনের প্রবলেম উল্লেখ থাকবে সেইটার সাথে ইফেক্টিভ এবং মানানসই একটা সলিউশন আমাদের নিজেদের বানাতে হবে এবং ওইটাকে আমাদের এসে আকারে প্রেজেন্ট করতে হবে। এটা ছিল আমাদের লাস্ট ওয়ান, যেটা প্রবলেম এবং সলিউশন টাইপ। অর্থাৎ এটাতে কিন্তু আপনাকে সলিউশন দিয়ে দেওয়া থাকবে না, আপনাকে প্রবলেম উল্লেখ করা থাকবে কোশ্চেনে, আপনার সলিউশনটা নিজের বের করে ওইভাবে আমাদের গুছিয়ে দেখতে হবে। সো প্রথমে যেটা বলেছিলাম পারসুয়েসিভ এবং আর্গুমেন্টেটিভ এসের উপরে আমরা আজকে একটা স্যাম্পল দেখব, যে কিভাবে আসলে আমাদের এসেটা লিখতে হবে, সেটা স্টার্টিং বলেন বা আপনার ক্লোজিং এন্ডিং কিভাবে হবে, মাঝখানের বডি প্যারাগ্রাফ আমি কি কি লিখবো, কতটুকু লিখবো। নরমালি ট্রেডিশনালি আমরা যে ধরনের এসে বা কম্পোজিশন করে আসছি সেই ধরনের এসে এবং এইটার এসে একটু ডিফারেন্ট। এটা আমরা এখন কোশ্চেনে যখন দেখব, কোশ্চেনটা দেখলে আমরা বুঝতে পারবো। সো তাহলে দেরি না করে আমরা এখনই পারসুয়েসিভ আর আর্গুমেন্টেটিভ এসে এর একটা স্যাম্পল দেখে নেই যে ঠিক কিভাবে আমাদের এসেটা লিখতে হবে। সো এখন আমরা একটি এসে এর আমরা স্যাম্পল দেখব যে আসলে কিভাবে লিখতে হয়। সো এসে এর উপর এত জোর দেওয়ার আগে আমাদের বিষয়টা হচ্ছে এসেটা আমাদের লেখার প্রসেসটা আমাদের কিভাবে জানতে হবে বা এসে প্রসেসটা আমরা কেন জানবো। সবচেয়ে বড় প্রশ্ন যখন এটা আসে, এটার উত্তরটা আসে এইরকম যে ধরেন হচ্ছে আমি সহ বা ধরেন আরো যারা আছে, বিশেষ করে আমরা বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সনের যারা আছি, আমাদের হচ্ছে মানে রিচুয়ালসটা কেমন চলে আসতেছে। স্কুলসে দেখা যায় আমরা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমরা আমাদের হচ্ছে বাংলাদেশ এডুকেশনাল সিস্টেমে ইংলিশ গ্রামারের জন্য সবচেয়ে প্রচলিত বই হচ্ছে দুইটা, অ্যাডভান্স লার্নিংস আর হচ্ছে আমাদের সেলফ টিচিং। সো এই দুইটা বই থেকে দেখা যাচ্ছে যে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত সেখানে আমরা বইয়ে আমাদের যে প্যারাগ্রাফস গুলো থাকতেছে বা কম্পোজিশন গুলো থাকতেছে সেগুলো আমরা মুখস্থ করতেছি, পড়তেছি, দেন ওটা আমরা পরীক্ষাতে লিখতেছি, আমাদের ভালো মার্কস চলে আসতেছে। সো এই পর্যন্ত করলে ঠিক ছিল। বাট ক্লাস 9-10 এ হয়ে যাওয়ার পর মুখস্থের প্রতি আমাদের একটু অনীহা চলে আসে। সো তখন আমরা কি করি, যে বইয়ে যতটুকু দেওয়া আছে আমরা ওটাকে গো থ্রু করে একটা আইডিয়া নিই, দেন আমরা নিজের মতো করে বানায় লিখি। 9-10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে আসলে চলে। সো বেসিক্যালি এটা সবার জন্য না, সবার জন্য না বলতে কি, আপনারা খেয়াল করবেন আপনাদের প্রত্যেকের ব্যাচে, ইভেন আমার ব্যাচে আমার স্কুল কলেজে আমার এরকম কিছু ব্যাচমেটস ছিল যে অন্যান্য সাবজেক্টের প্রতি তারা অতটা ইন্টারেস্টেড না হলেও ইংলিশের প্রতি তারা আসলে ডেডিকেটেড সোল। ডেডিকেটেড সোল বলতে আসলে কি বোঝাচ্ছি, যে আমার অন্যান্য সাবজেক্ট ঠিক মতো আমার মার্কস বলেন বা পড়াশোনার আগ্রহ অতটা না পেলেও তারা ইংলিশে দেখা যাচ্ছে সবার মধ্যে হাইস্ট পেত বা সবার মধ্যে সবচেয়ে বেশি মার্কস পেত। কারণটা কি, কারণ ইংলিশের প্রতি তাদের ওরকম একটা প্যাশন ছিল। সো তাদের হিসাবটা আলাদা, কারণ এই পার্সেন্টেজটা আমাদের খুবই কম।
সো বেসিক্যালি আমাদের মধ্যে টেন্ডেন্সিটা, আমরা আস্তে আস্তে যত বড় হতে থাকি টেন্ডেন্সিটা এরকমই চলে আসে, টপিক দেবে আমরা বানায় লিখবো, ঠিক আছে, নো প্রবলেম, বানায় লেখা এটা আরো ভালো জিনিস, এতে আমাদের ইংলিশের ফ্লুয়েন্সি আসে। বাট কথা হচ্ছে যখন আমি একটা টপিকস আমি বানায় লিখবো আননোন কোন টপিকসে, আমার সেই টপিকসের কোয়ালিটি মেইনটেইন করতে হবে। সেখানে আপনার সিনোনিমস আছে, কিছু অ্যান্টোনিমস আছে, যেগুলো ট্রেডিশনাল কিছু ওয়ার্ডস এর রিপ্লেসে আমরা ইউজ করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এসেটা আমরা কিভাবে শুরু করব, মাঝখানে টপিকস কি হবে, শেষে কিভাবে কিভাবে লিখবো, এটা নিয়ে মেইনলি আমাদের আজকের ডেমো ক্লাসের এই স্যাম্পলটা, ঠিক আছে। সো এখন প্রথমে আসি আমরা টপিকস, এখানে দেখেন আমাদের টপিক লেখা আছে। এখন কোশ্চেনের টপিকটা কিরকম হতে পারে, ধরেন যে হচ্ছে আমি এবং আমার বন্ধু সিয়াম, আমরা দুইজন আলোচনা করতেছি যে এমএস একাডেমি নামে একটা প্ল্যাটফর্ম আছে, ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স চালাচ্ছে, অনলাইনে ক্লাস নেবে। তাহলে হচ্ছে ধরেন আমি বলতেছি যে অনলাইনে ক্লাস নেবে, এটা তো খুব ভালো বিষয়, কিন্তু সিয়াম বলতেছে অনলাইনে ক্লাস নিলে তো পোলাপান বুঝবে না, কারণ আমরা নরমালি কি ক্লাসরুমে, কোচিং সেন্টারে এই ধরনের ক্লাস করে আমরা অভ্যস্ত। তো তখন আমি বললাম না, ক্লাসরুমে হচ্ছে, ক্লাসরুমের চেয়ে ক্লাসরুম বলেন আর হচ্ছে অনলাইনে বলেন, জুম ক্লাসে ক্লাস নেবে, দুইটা সমান সমানই হবে। 24/7 স্টুডেন্ট সাপোর্ট থাকবে, স্টুডেন্টদের ডিসকাশন চ্যানেল থাকবে, স্টুডেন্টদের ডিসকাশনে প্রত্যেকটা ডিসকাশন গ্রুপে টিচার স্যার থাকবে। কোন স্টুডেন্ট দেখা গেল যে কোনো একটা প্রবলেম নিয়ে হচ্ছে আলোচনা করতেছে, টিচার এসে সেখানে ভয়েস মেসেজের মাধ্যমে হোক বা সেটা কলের মাধ্যমে হোক, যে কোনো হোক ইনস্ট্যান্ট সমাধান দিয়ে দিচ্ছে। সো দেখা যাচ্ছে কি যে অফলাইন ব্যাচে আমরা যেরকম করতেছি, এমএস একাডেমি আপনার অনলাইন ব্যাচে ঠিক একই রকম করতেছে। তো তারপরে আপনাদের সিয়াম ভাই কি বললো যে না, তারপরে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থেকে যায়, সেটা হচ্ছে কি আপনাদের সিয়াম ভাই বললো, ইফ অনলাইন লার্নিং অ্যাজ ইফেক্টিভ অ্যাজ ট্রেডিশনাল ক্লাসরুম এডুকেশন। সো ধরেন তার বলায় শেষ লাইনটা আমরা টপিক হিসেবে নিয়ে নিলাম। আমাদের টপিকটা কি, যে ইজ অনলাইন লার্নিং অ্যাজ ইফেক্টিভ অ্যাজ ট্রেডিশনাল ক্লাসরুম এডুকেশন। এখন এখানে কোশ্চেনটা, অর্থাৎ আমরা যদি টপিকটা যদি দেখি, দেখেন টপিকটা খেয়াল করেন, এইখানে কি টপিকে কি আপনাকে জাস্ট একটা কোশ্চেন ছুড়ে দিয়েছে না, আপনার প্রতি একটা কোশ্চেন ছুড়ে দেওয়া হয়েছে। এখন আপনি এই টপিকটার কি যে ইন ফেভারে লিখবেন নাকি অপোজিটে লিখবেন, এখন এই দুইটা কি আপনার চুজ করতে হবে। সো আপনি চাইলে ইন ফেভারও লিখতে পারেন, অপোজিটও লিখতে পারেন। এখন যদি আপনি ইন ফেভারে লেখেন তাহলে আপনার সেভাবে গোছাতে হবে, যদি আপনি অপোজিটে লেখেন তাহলে আপনার সেভাবে গোছাতে হবে। সো আমরা ধরে নেই যে আপনি এখানে কি যে ইন ফেভারে লিখবেন, তাহলে ইন ফেভারে যদি লেখেন তাহলে ইন ফেভারের জন্য আমাদের কি কি লাগবে সেটা হচ্ছে আমরা এখন দেখব। সো দেখেন যে আমাদের টপিক ছিল, আমাদের প্রথম কথা কি বলে নিছি, আমরা এটার পক্ষে লিখবো। পরীক্ষার হলে আপনি পক্ষে লিখবেন নাকি বিপক্ষে লিখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর। বাট কথা হচ্ছে আমার এখানে যে আপনি যদি পক্ষে লেখেন, পক্ষে আপনি কি কি যুক্তি দেখাবেন, অর্থাৎ কাইন্ড অফ, এটা আমরা স্কুলে যখন ডিবেটিং করেছি কাইন্ড অফ বলতে পারেন সেরকম, আপনাকে তিনটা রিজন রেডি রাখতে হবে। তিনটা রিজন কেন বললাম, আপনি দুইটা দিয়েও লিখতে পারেন, বাট যেহেতু মার্কস 40, সো সেই ক্ষেত্রে আমার কিছুটা কোয়ান্টিটির দিকেও খেয়াল রাখতে হবে। এখন আপনি তো এক পৃষ্ঠা যদি লিখে শেষ করে দিয়ে আসেন, সো সেখানে 40 মার্কস আসলে কেউ দেবে না। সো আমরা তিনটা রিজন ধরবো, দ্যাটস আওয়ার গুড এনাফ। সো এখানে দেখেন আমরা তিনটা রিজন কি লিখবো, এই যে স্টেটমেন্ট বা কোশ্চেন যেটাই বলেন এটার পক্ষে। এখন তাহলে আমরা শুরু করব কিভাবে, শুরু করার জন্য আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে, তারপরে আমাদের মেইন বডি আসবে, তারপরে আমাদের কনক্লুশন আসবে। আমরা যদি এটা ইন্ট্রোডাকশনটা পড়ি, দেখেন এখানে কি বলা হয়েছে, The rapid advancement of technology has revolutionized education, making online learning a vital alternative to traditional classroom education. With features like flexibility, personalized learning, and cost effectiveness and resource availability, has proven to be just as effective as the conventional methods. So, আমাদের একটু কি ছিল, এই অংশটুকু দেখেন, আমাদের এই অংশটুকু যতটুকু আছে, সো এই অংশটুকু হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। আমাদের এখানে এক্সট্রা করে পয়েন্টের নাম লেখার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট হচ্ছে প্যারা আকারে লিখবো। প্যারা হবে আমাদের তিনটা, ইন্ট্রোডাকশনের একটা, বডি প্যারাগ্রাফের একটা, কনক্লুশনের একটা। এখানে দেখেন আমাদের কোশ্চেনটা ছিল যে অনলাইন লার্নিং আমাদের ট্রেডিশনাল যে ক্লাসরুম এডুকেশন আছে সেইটার সমান ইফেক্টিভ কিনা। আমরা যদি ইন্ট্রোডাকশনটা পড়ি, ইন্ট্রোডাকশনের
আমরা এই লাইনটা উইথ থেকে, এই যে উইথ থেকে শুরু করে মেথড পর্যন্ত যদি বলি, দেখেন which features like flexibility, personalized learning and cost effectiveness and resource availability has proven to be just as effective as the conventional methods. জাস্ট এই লাইনটা পড়ে আমরা পুরোপুরি বুঝে যাচ্ছি না যে আমরা এটা পক্ষে লিখতেছি না বিপক্ষে লিখতেছি? ইয়েস, দ্যাটস রাইট। আমরা এটা পড়ে বুঝে যাচ্ছি যে আমরা এই যুক্তিটার অর্থাৎ যুক্তি বলেন বা হচ্ছে আপনার স্টেটমেন্ট বলেন বা কোশ্চেন বলেন, যেটাই বলেন, আমরা এর পক্ষে লিখতেছি। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন ফিচার্স লাইক ফ্লেক্সিবিলিটি, পার্সোনালাইজড লার্নিং and cost effectiveness and resource availability। তার মানে এটা আমার কি রিজন 1, রিজন 2, রিজন 3। আমাদের টোটাল এখানে কি 1 2 3 তিনটা রিজন আমাদের চলে আসছে না? সো দেখেন আমাদের ইন্ট্রোডাকশনের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ জিনিসটা ধারণা পাচ্ছি যে আমাদের এসেটা আসলে কিসের উপর হয়ে যাচ্ছে। সো এক্সামিনার যখন আপনার খাতা দেখবে তখন ফার্স্টে আপনার ইন্ট্রোডাকশনে যখন দেখবে যে এখানে আমাদের তিনটা রিজন ক্লিয়ারলি মেনশন করা আছে, সো সে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে পরবর্তী আমার যে পার্টগুলো আসতেছে সেটা এই তিনটা রিজনেরই আমাদের ডেসক্রিপশন আসছে, আমরা আরো ডিটেইলসে আলোচনা করব এই তিনটা রিজন নিয়ে। সো এটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন লেখার একদম বেস্ট একটা প্রসেস, যেটার মাধ্যমে আমরা কি এই তিনটা রিজনের মাধ্যমে পুরো এসেতে আমি কি কি তথ্য দেব, কোন রিলেটেড তথ্য দেব, পক্ষে লিখবো নাকি বিপক্ষে লিখবো, পুরো জিনিসটা আমার কি এক কথা বলতে পারেন একটা সামারির মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের সবার প্রথমে ইন্ট্রোডাকশনে লিখতে হবে। দেন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ইন্ট্রোডাকশন বলেন, বডি প্যারাগ্রাফ বলেন, কনক্লুশন বলেন, যেখানে আমরা লিখি আমরা কিছু সিনোনিমস ইউজ করার ট্রাই করব। সিনোনিমস গুলো কেমন, যেমন ধরেন এখানে আমাদের কি লেখা ছিল as effective as traditional classroom education। এখানে আমরা কি লিখেছি কনভেনশনাল, তার মানে ট্রেডিশনাল ওয়ার্ডটাকে আমরা এখানে কনভেনশনাল দিয়ে কনভেনশনাল দিয়ে আমরা রিপ্লেস করে দিয়েছি। সো আমাদের ইন্ট্রোডাকশন এবং সকল পার্টে আমাদের এখানে যে সিনোনিমস কি করতে হবে, ইউজ করতে হবে, which will increase the quality of our writings। ক্লিয়ার আমাদের একটু? সো আমরা এটার পরে শুরু করব বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে আমাদের প্রথম আসবে কি ফ্লেক্সিবিলিটি দিয়ে। তো আমরা শুরু করতে পারি যে ফার্স্ট এন্ড ফরমোস্ট এটা দিয়ে শুরু করলাম, অথবা এটার পরিবর্তে আমরা কি ফার্স্টলি ইউজ করলাম। অর্থাৎ এই ওয়ার্ডস গুলো আমাদের মেইনলি কি, এই ওয়ার্ডস গুলো হচ্ছে আমাদের মেইনলি ট্রানজিশনাল ওয়ার্ডস। ট্রানজিশনাল ওয়ার্ডস বলতে কি বোঝায়? ট্রানজিশনাল। আচ্ছা, ট্রানজিশনাল দেখতে ট্রানজিশন লিখে ফেলেছি, ভুল লিখে ফেলেছি, সরি। তার জন্য আপনারা আবার বলবেন যে ভাইয়া স্পেলিং ভুল লিখছে, তাই ভাইয়ার কাছে পড়া যাবে না। ওকে, জোকস অ্যাপার্ট। সো দেখেন ট্রানজিশনাল ওয়ার্ডস আমরা মেইনলি কেন করব? ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করার মাধ্যমে আপনার লেখার সৌন্দর্যটা আরো বেড়ে যাবে। ধরেন আমরা যখন কোথাও বাইরে যাই, ঠিকঠাক ভাবে আমরা রেডি হই, জ্যাকেট ট্যাকেট পরলাম, জুতা পরলাম, তারপরে আমরা কি করি, পারফিউম ইউজ করি। পারফিউমটা কেন ইউজ করি? আমরা কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছি, তারপরে পারফিউম কেন ইউজ করতেছি? যাতে আমরা যেভাবে রেডি হয়েছি সেইটাকে আরো কি করে, যে আরো ভালো করে দেয় বা আরো সুন্দর করে দেয়, যেটা বলেন আপনারা। সো ট্রানজিশনাল ওয়ার্ডসটা কাইন্ড অফ কইরা দেব। সো ট্রানজিশনাল ওয়ার্ডস যখন আমরা লিখবো তখন এক্সামিনার আমাদের খাতায় যখন ট্রানজিশনাল ওয়ার্ডস দেখতে পারবে যে আমরা প্রত্যেকটা প্যারা বলেন বা প্রত্যেকটা রিজন বলেন এই ক্ষেত্রে আমরা ট্রানজিশনাল ওয়ার্ডস ইউজ করেছি, তো সেই ক্ষেত্রে সে বুঝতে পারবে যে আমার লেখাটা আসলে ঠিক কতটা কোয়ালিটিফুল হয়েছে। সো এরপরে আমাদের হচ্ছে বডি প্যারাগ্রাফ যেটা আসবে, এটা হচ্ছে আমাদের ইন্ট্রো পার্ট, আর লাস্টেরটা হচ্ছে আমাদের কনক্লুশন পার্ট। কনক্লুশনের জন্য আমি অ্যাডভান্স একটা সরি বলে দিচ্ছি। সো আমার লেখাটা হচ্ছে ধরেন বাংলাদেশে শুরু হয়েছে, জার্মানিতে যা শেষ হয়েছে। সো লেখার অ্যালাইনমেন্ট একটু ঠিক হয়নি। তো এটা দিয়ে প্যারা আর কিছু নাই, কারণ সম্পূর্ণ করছে এরকম আর অনেক ধরনের এসে আমরা শিখবো, সেখানে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো কনক্লুশন আমরা শেষে আসতেছি, বডি প্যারাগ্রাফ আলোচনাটা শেষ করে নিয়ে আগে। এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন। সো এখানে আপনারা আরো কিছু লাইন অ্যাড করতে পারেন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এই যে একটা দুইটা তিনটা রিজন আপনার মাস্ট বি মেনশন করতে হবে, যার মাধ্যমে এক্সামিনার বুঝতে পারে যে আপনি কি নিয়ে আসলে আলোচনা করেছেন। সো এটা কিন্তু বেস করে আমাদের তিনটা প্যারাগ্রাফ হবে। ওই তিনটা প্যারাগ্রাফ কিরকম হবে? ওই তিনটা প্যারাগ্রাফ আমাদের যাবে বডি প্যারাগ্রাফের মধ্যে। বডি প্যারাগ্রাফটা আসবে আমার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মাঝখান বরাবর। এখানে কিন্তু
আমরা যেরকম দেখেন ইন্ট্রোডাকশন একটা প্যারা লিখেছি, এই যে এখানে আমাদের প্যারা শুরু হয়েছে, এখানে আমাদের প্যারা শেষ না, সো এখানে আমাদের প্যারা শেষ হয়ে গেছে। এরপরে বডি প্যারাগ্রাফে এই তিনটা রিজন মিলে আমাদের তিনটা প্যারা আসবে মেইনলি। ওই তিনটা প্যারাতে আমরা ফ্লেক্সিবিলিটি যে লিখলাম, আমরা তো রিজন লিখছি, এখন কেন ফ্লেক্সিবিলিটি বা কিভাবে ফ্লেক্সিবিলিটি এটা সম্পর্কে আমরা ডিটেইলস জানবো। দেন তারপরের প্যারাতে আমরা সেকেন্ডলি দিয়ে শুরু করব হচ্ছে, অথবা হচ্ছে আফটার দ্যাট যে কোনো একটা ট্রানজিশন ওয়ার্ডস আমরা ইউজ করব। পার্সোনালাইজড লার্নিং এটা আমাদের সেকেন্ড হবে, এটা নিয়ে আমরা ব্রিফ করব। সো এটা ব্রিফ করার শেষে আমরা 3 নম্বরে যাব কি কস্ট ইফেক্টিভনেস এন্ড রিসোর্স অ্যাভেলেবিলিটি। কস্ট ইফেক্টিভনেস এন্ড রিসোর্স অ্যাভেলেবিলিটি 3 নম্বর রিজন। সো এখানে এটা আমাদের হবে কি বডি প্যারাগ্রাফের ভিতরে 3 নম্বর প্যারা। এখানে কস্ট ইফেক্টিভনেস বলতে কি যে হচ্ছে অন্যান্য জায়গার চেয়ে এখানে আপনাদের খরচ কম হচ্ছে, বা খরচ কম করে ওই ধরনের সমমানের পড়াশোনা আপনারা পাচ্ছেন। এটা রিসোর্স অ্যাভেলেবিলিটি বলতে কি আপনারা 24/7 সাপোর্ট পাচ্ছেন, বা হচ্ছে আপনার স্টাডি ম্যাটেরিয়ালস বলেন বা যে কোনো ধরনের, অর্থাৎ আপনাদের প্রস্তুতি শেষ করার জন্য, পূর্ণাঙ্গ করার জন্য ফ্রম এ টু জেড ইচ এন্ড এভরিথিং যা যা আপনাদের গাইডলাইন্স লাগছে বা যা কিছু সাজেশন লাগছে সবকিছু আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন। তো এটাকে আমরা ধরেন রিসোর্স অ্যাভেলেবিলিটি বলে দিলাম। তো এটা আমাদের কি ছিল? 3 নম্বর রিজন ছিল। 3 নম্বর রিজন আমি যখন ব্রিফ করব আমার 3 নম্বর প্যারাটা শেষ। সো বডি প্যারাগ্রাফে আমার দেখেন তিনটা প্যারা হইছে, ফার্স্ট রিজন দিয়ে একটা, সেকেন্ড রিজন দিয়ে একটা, থার্ড রিজন দিয়ে একটা। সো আমাদের বডি প্যারাগ্রাফ শেষ, ইন্ট্রোডাকশন তো আমরা আগেই লিখছি। এরপর আমরা লাস্টে আসবে কনক্লুশন। কনক্লুশনটা যদি আমরা পড়ি যে টু কনক্লুড এখানে আমাদের ট্রানজিশনাল ওয়ার্ডস, online learning has demonstrated its effectiveness through its flexibility, personalized approach and cost efficiency. While traditional classrooms have their merits, online education offers unique advantages that cater to modern learners' needs. As technology continues to evolve, online learning will play a crucial role in shaping the future of education. তো এইখানে দেখেন আপনারা, আমরা কিন্তু এই তিনটা রিজন আবার মেনশন করেছি। তার মানে আমার এস এর প্রসেসটা আপনারা কিছুটা হয়তো বুঝতে পারছেন যে এস এর প্রসেসটা আমার কিভাবে হবে। সবার প্রথমে আমার ইন্ট্রোডাকশন শুরু হবে। ইন্ট্রোডাকশনের ভিতরে আমি তিনটা রিজন উল্লেখ করে দেব যে এই তিনটা রিজনের উপর বেস করে আমি লিখতেছি। সেকেন্ডলি আমাদের বডি প্যারাগ্রাফ আসবে, বডি প্যারাগ্রাফে এই তিনটা রিজনকে আমরা ব্রিফলি লিখবো, এবং থার্ডে আমরা যখন কনক্লুশনটা লিখবো, কনক্লুশনে আমাদের ফ্লেক্সিবিলিটি, পার্সোনালাইজড অ্যাপ্রোচ, কস্ট এফিসিয়েন্সি এই তিনটা রিজনকে আবার আমরা রিফ্লেক্ট করব। তাহলে এখান থেকে আমাদের কি কনক্লুশনটা শেষ হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি এসে রাইটিং এর একটা স্যাম্পল। এটা আমরা লিখেছিলাম আর্গুমেন্টেটিভ এসে বা পারসুয়েসিভ এসে বলতে পারেন। এরকম টোটাল 6টা থেকে 7টা টাইপের এসে আছে, যে এসে গুলো আপনাদের এইভাবে প্রত্যেকটা অংশ যে স্টেপ বাই স্টেপ আপনাদের এখানে শেখানো হবে। শেখানো হবে বলতে কি আমরা আপনাদের শেখানোর চেষ্টা করব আর কি, ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের ডেমো ক্লাস। মোটামুটি আমাদের এতটুকু চলবে। সো এসে রাইটিং এর উপরে আপনারা পুরো কোর্সে নট লাইক জাস্ট এসে রাইটিং, ইংলিশের উপরে সেটা আপনার গ্রামার এবং অন্যান্য যেগুলো কোশ্চেন্স যেগুলো আছে, রিডিং কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন যেগুলো আছে, সেখান থেকে আপনারা প্রায় ইংলিশের অ্যারাউন্ড 10 থেকে 12টা ক্লাস পাবেন জাস্ট ইংলিশ গ্রামারের উপরে। এবং জাস্ট এই এসের উপরে আপনাদের থাকতেছে প্রায় 5টা বা 6টা লাইভ সেশনস থাকবে। প্রত্যেকটা ক্লাস দেখা যাবে যে যখন আপনাদের ইংলিশের এসে থাকবে, আপনাদের কোর্স শুরু হওয়ার পর সেখানে আপনাদের রুটিন প্রোভাইড করা হবে যে কোন টাইমে আসলে আমাদের ক্লাসগুলো হবে। এসের উপরে আমাদের প্রত্যেকটা ক্লাস অ্যারাউন্ড 2 থেকে 2.5 ঘন্টা করে হবে। সো ওইভাবে আমরা টাইমটা রাখার চেষ্টা করব, এবং প্রত্যেকটা ক্লাস আমরা ঠিক এইভাবে চেষ্টা করব যে যতজন থাকুক ক্লাসে প্রত্যেকের যেন আমাদের এসে রাইটিং এর পুরোটা আমাদের কমপ্লিটলি শেষ হয়। এসে রাইটিং এর উপর এত জোর দেওয়ার রিজনটা হচ্ছে এটা নট অনলি আপনার প্রাইভেট ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটি বলেন বা নর্থ সাউথ বলেন, যেখানে আপনাদের পরীক্ষা দেন, প্রত্যেকটা সেকশনে আপনাদের কি ইংলিশ অংশটা আছে। আপনি সিএস এ ভর্তি হন, সিএসই তে ট্রিপলি বলেন, বিবিএ বলেন, আপনি ফার্মেসি, আর্কিটেকচার, মাইক্রোবায়োলজি, হোয়াটএভার যে ডিপার্টমেন্টে আপনি অ্যাডমিশন দিতে চান, আপনার ইংলিশ সেখানে ম্যান্ডেটরি, এবং ইংলিশ ম্যান্ডেটরি মানে সেখানে আপনার এসএ ম্যান্ডেটরি। এটা ছিল আমাদের প্রথম রিজন। এবং এসের উপর এত বেশি জোর দেওয়ার রিজনটা হচ্ছে যাদের আপনাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, আপনারা জানেন আইএলটিএস করতে হয়, অনেক কিছু আইএলটিএস করতে হয় বাইরে যাওয়ার জন্য। সো আইএলটিএস এর ভিতরে একটা পোরশন আছে রাইটিং টেস্ট হিসেবে। সো রাইটিং টেস্টে আপনাকে আইএলটিএস এর কিছু যেগুলো প্রচলিত বই আছে, ক্যামব্রিজের বলেন বা অক্সফোর্ডের বলেন,
বইগুলো যদি আপনারা দেখেন সেখানে আপনাদের এই ধরনের কিছু এসে এর উপরে টাস্ক আছে, অর্থাৎ রাইটিং টেস্টটা আপনাদের এসে টাইপ বা কম্পোজিশন বা স্টেটমেন্ট টাইপেরই হয়। সো একই সাথে দেখেন এসেটা আপনি ঠিকভাবে যখন কমপ্লিট করবেন, আপনার জাস্ট অ্যাডমিশনের কাজে লাগতেছে তা না, বাদ বাকি যা কিছু আপনি যদি ইংলিশ নিয়ে কোনো সময় পড়াশোনা করেন সেখানে এই ধরনের এসে আপনাদের অনেক পড়তে হবে, অনেক এটার উপর কাজ করতে হবে। এটা আসলে ভর্তি হওয়ার পর আপনারা বুঝতে পারবেন। সো বেসিক্যালি এই ছিল, তো অনেক তো কথা বললাম, নিজে আসলে হাঁপিয়ে গেছি, ঠিক আছে। সো দেখেন এটা ছিল আমাদের আজকের হচ্ছে এসে রাইটিং একটা স্যাম্পল। সো আমরা ক্লাস শুরু মোটামুটি আমরা 15 জানুয়ারি থেকে আমরা ক্লাস শুরু করব। সো এর আগে আপনারা ডেমো ক্লাস দেখুন, প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কোর্সে ডেমো ক্লাস দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের পেজ ভিজিট করতে পারেন, নিজেরা দেখুন, অন্যদের সাথে আপনারা কম্পেয়ার করেন, সমস্যা নাই। সো আমাদের কথা হবে কি, আপনি নিজের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম চুজ করুন, যার মাধ্যমে যে আমাদের একটা সুযোগ হবে যে কি আমরা কিছুটা হলেও আপনাদের শিখাতে পারছি। সো আজকের ক্লাস আমাদের এটুকুই, দেখা হচ্ছে পূর্ণাঙ্গ কোর্সে আপনাদের সাথে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।